আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে সারাদিন যে নিউজটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল সেই নিউজটির শিরোনাম হচ্ছে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু, জরুরি তদন্তের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। মূল নিউজে প্রবেশ করি আমরা। কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটি নিয়ে গতকাল থেকেই বেশ উত্তপ্ত হয়ে উঠেছে পুরো দেশ এবং সামাজিক মাধ্যম। আইন শৃঙ্খলা বাহিনীর গুম খুনের সঙ্গে জড়িত থাকার ইস্যুটি ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অন্যতম অভিযোগ। অন্তর্বর্তী সরকার পরিচালিত বাহিনী নিয়েও একই ধরনের অভিযোগ আসায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিপোর্টার মাহফুজ সাদি। সাদি আজ সারাদিন এই ইস্যুটি নিয়ে কাজ করেছেন। সাদি, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। খুব বাজে এবং ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে কথা বলার জন্য আপনাকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এই রিপোর্টটি আপনি আসলে করছিলেন, এর দিকে আপনার নজর ছিল এবং সারাদিন নানা ঘটনার যে এগিয়ে যাওয়া ডেভেলপমেন্ট সেটা নিয়ে আপনি কাজ করেছেন। আমাদেরকে একটু পুরো ঘটনাটি বলুন এবং এখনকার পরিস্থিতি কি, সরকারের অবস্থান, বিএনপির বেশ কয়েকজন নেতার বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজভী এবং কয়েকজনের বক্তব্যই আমরা দেখলাম, প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যেও। কি তথ্য আছে আপনার কাছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টা হলো যে এই যুবদল নেতা তৌহিদ, উনি কিন্তু বাড়িতে থাকেন না, মানে কুমিল্লায় থাকেন না, উনি থাকেন চিটাগংয়ে, চাকরি করেন। বাবার কুলখানি উপলক্ষে উনি এসছেন এবং আসলেন। তারপরে রাত্রে এই যৌথ বাহিনীর অপারেশনটা হলো, মানে যেটা আমরা জানলাম বাহিনীগুলোর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও যে তথ্য জানানো হয়েছে। তো সেখানে সাদা পোশাকও ছিল, যৌথ বাহিনীর অন্যান্য যারা থাকার তারাও ছিল। তাকে তুলে নেওয়া হলো। তারপরে মানে 24 ঘন্টাও না, তার কাছাকাছি সময়ে কিন্তু তার অসুস্থ হয়ে পড়া, পুলিশ তাকে নিয়ে থানায় মানে হাসপাতালে যাওয়া এবং সর্বশেষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা। তো এই সময়টাই কিন্তু খুব কম একটা গ্যাপ, মানে এমন না যে তাকে অনেক দিন আগে তুলে নেওয়া হয়েছে বা অনেক দিন হেফাজতে ছিল, মানে খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু এই পুরো ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার থেকে শুক্রবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তো এর বিষয়টা গতকালকেই যখন গণমাধ্যমগুলো এটাকে প্রধান শিরোনাম অনলাইনে অনেকে করেছেন, অনলাইন সংস্করণে, তারপরে কিন্তু এটা বেশ আলোচনার জন্ম দেয় এবং তার ফল আমরা আজকে দেখলাম যে প্রধান বিরোধী দল, মানে এখন প্রধান যে দল বাংলাদেশে বিএনপির মহাসচিব কথা বলেছেন, ইসলামী আন্দোলনের মহাসচিব কথা বলেছেন, ছাত্রদল কথা বলেছে, অন্যান্য আরও আসছে। আবার সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা দুপুরের আগেই কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ঘটনার তারা নিন্দা জানায় এবং হেফাজতে মৃত্যুর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু সতর্কতামূলক একটা বিবৃতি দেওয়া হয় এবং ওই একই বিবৃতিতে কিন্তু এই ঘটনার খুব দ্রুততার সাথে তদন্ত এবং বিচার কার্যের কথাও বলা হয়। আবার একই সময়ে আমরা যদি দেখি এই স্টেটমেন্টের আগে বা পরে খুব অল্প সময়ের ব্যবধানে আপনার সেনাবাহিনীর যে আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআর, ওনারাও একটা মানে স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটা কমিটি তারা গঠন করেছে এবং দোষীদের সামরিক আইন অনুযায়ী বিচার হবে। এমনকি ওই ক্যাম্প, মানে যে কুমিল্লার এই ঘটনা যেই এলাকায়, ওই সংশ্লিষ্ট ক্যাম্পের যিনি কমান্ডার, ওনাকেও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। সরকারের দিক থেকে ব্যবস্থা নেওয়া আছে। মারা গেলেন যে তৌহিদ, এই যুবদল নেতা কি কোনোভাবে সন্ত্রাসী কোনো তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন অথবা তার নামে কোনো মামলা ছিল? এই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে আছে কি? না, দেখুন, এখানে আমি আমাদের প্রতিনিধির সাথেও কথা বললাম, আরও অন্যান্য গণমাধ্যমের এই কুমিল্লা থেকে যে নিউজগুলো হলো সেগুলোর দিকেও আমি খেয়াল রাখছিলাম।
তো এইভাবে কিন্তু মানে তার ভাই বা তার ফ্যামিলির স্বজনরা, তার ওয়াইফ, তারা কিন্তু আসলে বারবার একটা জিনিস জোর দিয়ে বলার চেষ্টা করেছেন যে তৌহিদের বিরুদ্ধে আগে কোনো মামলা হয়নি, তিনি আগে গ্রেপ্তার হননি, এমনকি ওই দিন যৌথ বাহিনী তার বাসায় তল্লাশিও চালিয়েছে অনেক, বেশ কতক্ষণ, তাতেও কোনো অস্ত্র পেয়েছে বা এরকম কোনো বক্তব্য বিবৃতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আসেনি। তাহলে তার বিরুদ্ধে অভিযোগ কি, তাকে আটক করা হলো কেন? হ্যাঁ, এটা একটা আসলে বিষয়টা এখনো ক্লিয়ার করে বলা যায় না। অনেকে রাজনৈতিক মানে যারা বক্তব্য বিবৃতি দিয়েছেন ওনারা বলছেন যে বিষয়টা আসলে রহস্যময়, মানে ওনাদের প্রশ্নের কয়েকটা অংশ, মানে কয়েকটা দিক আমি বলতে চাই। একটা হলো যে ধরেন শেখ হাসিনার সরকারের পতনের পরে, তার আগে কিন্তু আমরা প্রায়শই শুনতাম যে সাদা পোশাকে এসে অ্যারেস্ট করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হদিস মিলছে না, আদালতেও হাজির করা হচ্ছে না। তো এরকমের অনেক, মানে ওই অভিযোগটার কেন্দ্রে ছিল কিন্তু সাদা পোশাক। আবার এই ঘটনায় যৌথ বাহিনীর সাথে সাদা পোশাকের 4-5 জন ছিল, বা কম বেশি হতে পারে সংখ্যাটা, মানে সাদা পোশাকের লোক ছিল। এই কথাটা কিন্তু মির্জা ফখরুল ওনার বিবৃতিতেও বলেছেন যে সাদা পোশাকে বাড়ির থেকে তুলে নিয়ে এভাবে নির্যাতন, হত্যা, এটা মেনে নেওয়া যায় না। মানে অভ্যুত্থানের পরের যে সরকার, সেই সরকারের কাছে এটা আসলে একেবারেই প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত। এবং রাজনৈতিক যতগুলো বিবৃতি এখন পর্যন্ত এসছে তার প্রত্যেকটাই কিন্তু এই কথাটা বারবার আসছে, মানে যে এখন তো শেখ হাসিনা সরকার নাই, এখন আওয়ামী লীগ সরকার নাই, তাহলে এখন কেন বিচার বহির্ভূত হত্যা? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই অভ্যুত্থানের অন্যতম একটা দৃষ্টিভঙ্গি ছিল যে বিচার বহির্ভূত হত্যা বা মানবাধিকার যে লঙ্ঘন, তার বিপরীতে কিন্তু একটা বৈষম্য বন্ধ হয়, এটা যাতে বন্ধ হয়। কিন্তু এই ঘটনাটাকে কিন্তু সবাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে, এবং এর মানে বিপরীতে যে রাজনৈতিক বয়ান বলেন, রাজনৈতিক শক্তির অবস্থান বলেন, সবাই প্রশ্ন তুলছে যে আসলে এই বাংলাদেশে হ্যাঁ, আমাদের গতকাল কুমিল্লা প্রতিনিধি বেশ কিছু ছবি পাঠিয়েছিলেন, ডেড বডির ছবি। আমি সেখানে ইনজুরি দেখেছি, ছবিগুলি তো আসলে প্রকাশ করা যায় না সব রকমভাবেই, এটা কোনোভাবেই ইথিক্যালি ঠিক হয় না, কিন্তু তার শরীরে ইনজুরির চিহ্ন ছিল। বিষয়টা আসলে একটু কেমন হয়ে গেল, যেই জিনিসের বিরুদ্ধে এত আন্দোলন, এত বিক্ষোভ, এবং আমার দেশ বাজারে এসেছে 1.5 মাসও হয়নি এখন পর্যন্ত, গুম খুন নিয়ে আমরাই কতগুলো নিউজ করলাম। এরকম একটা পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার নতুন সরকার 5.5 মাস 6 মাস হচ্ছে কেবল, তাদের দিক থেকে তাদের নিয়ন্ত্রণে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এইভাবে এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া, এর মধ্যে কি অন্য কিছু থাকতে পারে? এবং যার সম্পর্কে বলা হচ্ছে এনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তার বিরুদ্ধে সেরকম স্পেসিফিক কোনো অভিযোগ নাই, পুলিশ তাকে কেন আটক করেছে সেটারও কোনো সুনির্দিষ্ট কারণ দেখানো হচ্ছে না। এর পিছনে কি তাহলে আরও কিছু আছে, সরকারকে বিব্রত করা অথবা আরও কোনো চক্রান্ত? এটা বৃহত্তরভাবে আবার তার পারিবারিকভাবে কোনো সংকট বা কিছু, জিনিসটা আসলে কি হতে পারে? আপনি সারাদিন জিনিসটা নিয়ে ছিলেন, বিষয়টা নিয়ে কাজ করেছেন, আপনার কি মনে হচ্ছে কি থাকতে পারে এর ভেতরে, অথবা সার্বিকভাবে পরিস্থিতি কোন দিকে নির্দেশ করছে যে এরকম ঘটনা ঘটতে পারে? খুবই ভালো একটা দিক আপনি সামনে নিয়ে এসেছেন। এইখানে অন্য বিষয়গুলোর ভিতরে পরিবারের পক্ষ থেকে প্রতিবেশীর সাথে একটা জমি নিয়ে বিরোধের কিছু বক্তব্য সামনে এসছে, মানে বিভিন্ন সংবাদপত্রে আসছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে তুলে নিয়ে যাওয়া, এরকমেরভাবে তুলে নিয়ে যাওয়া এবং এত দ্রুত মৃত্যুর ঘটনা, এটা কিন্তু এর আগে ঘটেনি। এর মানে এই সরকার আসার পরে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, তাতেও কিন্তু আমরা খুব কোনো অপ্রীতিকর ঘটনার দেখিনি। এটাই প্রথম ঘটনা আসলে এই সরকারের সময়। এর আগেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে, কিন্তু সেই সময়ের অবস্থা আর এখনের অবস্থা কিন্তু অনেক পার্থক্য। খুব উল্টোপাল্টা কিছু দেখা যায়নি, মানে আমি ওই অর্থে বলছি যে আসলে অপ্রীতিকর কিছু দেখা যায়নি। কিন্তু এই জায়গাটায় এসে বলা হচ্ছে, যেমন মির্জা ফখরুল সাহেব
উনি ওনার স্টেটমেন্টে বলেছেন, আবার ইসলামী আন্দোলনের স্টেটমেন্ট, ছাত্র দলের স্টেটমেন্ট, তারপরে আপনার সাইফুল হক বামপন্থী নেতা ওনার স্টেটমেন্ট, এই বিষয়গুলো সবগুলোর ভিতরে একটা কমন ইস্যু আছে, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের চেতনায় এসেছে এবং অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা দেশ পরিচালনা করছে। এই সময়ে এসে পুরো আর্মি তো আর বিষয়টা না, বিষয়টা হলো যে তাইলে কি এমন কেউ আছে যে প্রেতাত্মা, মানে আগের সরকারের বা আওয়ামী লীগের বা ফেসিজমের এই রকমের কোনো শক্তি বা কোনো ব্যক্তি বা কোনো এই আছে কিনা, মানে এই জিনিসটা কিন্তু সবাই তাদের স্টেটমেন্ট মানে বক্তব্যে রেশ মানে টেনেছেন। তো যেহেতু রাজনৈতিক বক্তব্য এভাবে আসে, তখন কিন্তু মানুষের ভিতরে একটা হবে যে আমরা দেখেছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে পুলিশের বিরুদ্ধে ঠিক আছে, পুলিশ গণহত্যায় সরাসরি অংশ নিছে, তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে, সেটা ঠিক আছে, মানে আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনতে বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রপারলি মাঠে অ্যাক্টিভ করতে কিন্তু সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তো এখনো যে 100% অ্যাক্টিভ এটা তো বলা যায় না, সেটা না, কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে। তো এই জায়গায় আসলে যদি এই প্রশ্ন আসতেই পারে স্বাভাবিকভাবেই যে আসলে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কারো উদ্দেশ্য, অথবা এমন আছে বিচ্ছিন্ন ঘটনাও এটা মানে হতে পারে, বিভিন্ন সম্ভাবনা, যে কোনো কিছুই সম্ভব, যে কোনো কিছুই সম্ভব, কিন্তু কোনো আশঙ্কা কি বাতিল করা যাচ্ছে না? না, অনেকগুলো আশঙ্কা হতে পারে, পারিবারিক হতে পারে, পতিত সরকারের কোনো একটা অংশ কিছু একটা করতে চাচ্ছে, দেখাতে চাচ্ছে, বর্তমান সরকারকে কিছু সংকটে ফেলতে চাচ্ছে, অথবা একেবারেই যেটা আপনি বললেন বিচ্ছিন্ন ঘটনা, সব রকমই সম্ভব। সময় বলে দেবে, আমরা আরো অনেক বিষয় আসবে, কারণ যেহেতু ওই যে ব্যক্তি মারা গেলেন তিনি আসলে দাগী আসামি ছিলেন না, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল এমন না, আবার উনি এর আগে অ্যারেস্ট হয়েছেন এমনও না, বা তার ব্যাপারে যে এলাকাবাসীর যে বক্তব্য বিবৃতি এসছে সে জায়গাগুলোতে এরকমভাবে আসেনি। তো হঠাৎ করে একটা ঘটনা কেন ঘটলো, এটা এক হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, হতে পারে অন্য কোনো ঘটনার মানে ক্রীড়নক হিসেবে এরকমের একটা ঘটনা ঘটতে পারে, নানান কিছুর মানে আমরা একজন সাংবাদিক হিসেবে সচেতনভাবেই আমরা মানে এটা তো কোনো সিদ্ধান্তে আমরা এখনো আসতে পারি না। সিদ্ধান্তে আসার সময় এখনো হয়নি, কিন্তু সবকিছুই খোলা, টেবিলে সব অপশনই আছে, যে কোনোটি আমাদের হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। মোটামুটি পুরো ঘটনা কি ছিল আদ্যপান্ত বোঝা গেছে এখন পর্যন্ত, আর রহস্যের যে বিষয়টি যেটি নিয়ে আসলে কেন ঘটলো এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আসলে সময়ের অপেক্ষা করতে হবে। কি আসে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের পরের খবরটি শিরোনাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্রদের জায়গা ক্যাম্পাস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনের ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পরিচালিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ছাত্ররা প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে, তাহলে তো ব্যবসায়ীরা তাদের পেছনে ছুটবে, বালিশের নিচে টাকা দিয়ে আসবে, তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে। ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর, সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন চাই না, কেউ যেন তার মতো না হয়, তাহলে মানুষ শুনবে। এবারের খবরটি জামাত ইসলামের আমির, তিনি বলেছেন জামাতের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্যে জড়িত নেই। জামাত ইসলামের কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি দখলে নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে পরিবর্তনের পর আমাদের কর্মীরা হাট, জলমহল, বালুমহল দখলে ঝাঁপিয়ে পড়েনি, দেশের কোথাও আমাদের এসব কেউ করছে না। আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যে জড়িত নেই, তারা জানেন এগুলো হারাম। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি দুপুর 12:25 বক্তব্য শুরু করে বেলা 1টার দিকে শেষ করেন। কর্মী সম্মেলনে সূচনা বক্তব্য দেন জেলা জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান। টেলিটককে দুর্বল করতে সক্রিয় সিম সিন্ডিকেট।
2006 সালের মার্চে যাত্রা শুরু করে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক। তবে টাওয়ারের অভাবে গ্রাহককে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এ সুযোগে টেলিটককে আরও দুর্বল করতে সক্রিয় রয়েছে সিম সিন্ডিকেট। কারণ টেলিটকে বিনিয়োগ বাড়লে সিম প্রতিষ্ঠানগুলো ইচ্ছে মতো কল রেট বাড়াতে পারবে না। এজন্য প্রতিষ্ঠানটিকে দুর্বল করতে নানা মাফিয়া চক্র সক্রিয় রয়েছে। টেলিটকে সারা দেশে টাওয়ার রয়েছে 5,600টি, যেখানে গ্রামীণ ফোনে সারা দেশে টাওয়ার রয়েছে 22,526টি। টেলিটকে জেলা শহরে কিছু নেটওয়ার্ক পাওয়া গেলেও গ্রামে একেবারেই পাওয়া যাচ্ছে না। আর বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক পাওয়া একেবারেই বন্ধ থাকে। এতে অনেক গ্রাহক বাধ্য হয়ে টেলিটকের সিম ব্যবহার করা বাদ দিচ্ছেন। আবার গ্রামে নেটওয়ার্ক কম পাওয়া গেলেও টেলিটকের ব্যবহার বাড়ছে পাহাড়ি, হাওর ও সুন্দরবন এলাকায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বৈদেশিক সহায়তা স্থগিত ট্রাম্পের, ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দেশ। 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার কয়েক ঘন্টা পর আমেরিকা ফার্স্ট এজেন্ডার অংশ হিসেবে প্রায় সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় বিশ্বব্যাপী কয়েক কোটি ডলারের তহবিল স্থগিত হয়ে যায়। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন আমেরিকা আর অন্ধভাবে অর্থ বিতরণ করবে না, কারণ এ ধরনের অনুদান কোনো সুফল এ দেশের জনগণ ভোগ করে না। এ সহায়তা দেওয়া হয় এ দেশের পরিশ্রমী করদাতাদের করের অর্থ থেকে। তাই করদাতাদের পক্ষে বৈদেশিক সাহায্য পর্যালোচনা এবং পুনর্গঠন করা কেবল সঠিক কাজ নয়, এটি একটি নৈতিক বাধ্যবাধকতা। সবশেষে খেলার খবর। রশিদের সামনে শীর্ষে ওঠার হাতছানি। এতদিন টি-20তে এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ডোয়াইন ব্রাভো। এবার তার পাশে বসলেন রশিদ খান। তারকা লেগ স্পিনারের সামনে এখন চূড়ায় উঠে রেকর্ড গড়ার সুযোগ। গত সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন ব্রাভো। স্বীকৃত টি-20তে 582 ম্যাচ খেলে তার শিকার 631 উইকেট। শুক্রবার রাতে টি-20তে খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারের পাশে বসেন রশিদ। স্বীকৃত টি-20তে নিজের নামের পাশে 629 উইকেট নিয়ে এমআই কেপটাউনের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামেন রশিদ। এদিন তার শিকারে পরিণত হন কেল ভারানে ও মার্কুইস অ্যাকারম্যান। তাতেই এই সংস্করণে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান রশিদ। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, পড়ুন, শুনুন, মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।